হাতে ক্যানোলা, মুখে অক্সিজেন মাস্ক পরিহিত তনিমা শুয়ে হাসপাতালের বেডে। বেহুশ তনিমার শ্বাস চলছে ধীর গতিতে। যান্ত্রিক মেশিনে আঁকা বাঁকা জীবনরেখা যাচ্ছে ক্রমশই। রিফাত হাতের ফাইলে তনিমার সকল রিপোর্ট চেক করে পাশে দাঁড়িয়ে থাকা নার্সের হাতে তুলে দিল সেটি। বেহুশ তনিমার দিকে তাকিয়ে রিফাত নার্সের উদ্দেশ্যে বলল, পেশেন্টের পরিবারের লোকজন আসেনি? রোগীর বাবা এসেছিল স্যার, ওনাকে নিচে পাঠানো হয়েছে প্রেসক্রিপশনের মেডিসিনগুলো আনতে। পেশেন্টের সাথে আর কেউ নেই? পেশেন্টের বাবাকে ছাড়া তো আর কাউকে দেখিনি স্যার। বয়স্ক নার্সের কথাগুলো শুনতে শুনতে রিফাত পুনরায় তনিমার দিকে তাকায়। মেয়েটিকে সে চেনে, তার স্টুডেন্ট হয় মেয়েটি। সেই সাথে এই মেয়েটির ভাইকে মারিদ পিটিয়েছিল আরও 6-7 মাস আগে। মেয়েটি তখন সেখানেই ছিল। সেই সুবাদে রিফাত এই মেয়েটিকে চেনে, কিন্তু আজ এই মুহূর্তে রিফাত তনিমাকে হাসপাতালে দেখবে তা আশা করেনি। মেয়েটির রিপোর্টের ফাইল ঘেটে রিফাত যতটুকু বুঝল, মেয়েটির গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। হাতে পায়ে মোটা অস্থিনের প্লাস্টার পড়েছে, মাথার একপাশে আঘাত পাওয়ায় অ্যাক্সিডেন্টটা গুরুতর হয়েছে। ইতিমধ্যে তনিমা মেয়েটির রাতেই মাথায় সার্জারি হয়েছে। রিফাতের ধারণা মতে খুব সম্ভবত তনিমার অ্যাক্সিডেন্ট কাল কোনো একটা সময় হয়েছিল, কিন্তু কোন সময়টাতে হয়েছিল আপাতত রিফাত জানে না সেটা। কাল রাতে সে হসপিটালে ছিল না। রাতের ডিউটি ডক্টরের পরামর্শে তনিমার সার্জারি হয়েছে। সেও একজন সার্জন হিসাবে আপাতত রেগুলার চেক আপে রোগীকে দেখতে এসেছে মাত্র। তবে তনিমা ডাক্তার অন্য কেউ না, অন্য কেউ রিফাত না। রিফাত তনিমাকে দেখে কেবিন থেকে বের হতে হতে আবারও তনিমাকে এক পলক দেখে বেরিয়ে গেল। রিফাত সারা দিনে ডিউটি শেষে সন্ধ্যার দিকে পৌঁছালো মারিদের অফিসে। গায়ের সাদা অ্যাপ্রনটা গাড়িতে রেখে রিফাত 6তলা ভবনের 3 তলায় উঠল লিফটে করে। সুন্দর পরিপাটি গোছানো অফিস মারিদের। 6তলা ভবনের পুরোটাই মারিদের অফিস, তবে প্রত্যেক ফ্লোর আলাদা আলাদা সেক্টরে বিভক্ত করা। মারিদের সকল ব্যবসায়িক কাজের মূল শাখা ধানমন্ডির এই 6তলা ভবনটি। এখান থেকেই দেশ বিদেশের সকল শাখার কাজ পরিচালনা হয়ে থাকে মারিদের। মূলত মারিদকে সকাল 9টা থেকে রাত 12টা অবধি এই অফিসেই পাওয়া যায় বেশিরভাগ সময়। বিকেল 5টার দিকে অফিস ছুটি হয়ে গেলেও 6তলা ভবনের প্রতি সেক্টরের ম্যানেজারের সাথে বেশ কিছু কর্মীকেও দেখা যায় বেশ রাত করে বাড়ি ফিরতে। হয়তো প্রত্যেকে কর্মী হিসাবে নিজেদের কাজের ফাইল জমা দিতে দিতে এতটা দেরি হয় তাদের। আজও রুটিন মাফিক তাই হচ্ছিল। রিফাত অফিসে ঢুকতে হলরুমের 2 পাশে স্টাফদের চেয়ারগুলো খালি পেল। তবে পিয়ন কাসেমকে দেখল চা কফি হাতে মারিদের কেবিন থেকে বেরোতে। মারিদের অফিসে পিয়ন কাসেম রিফাতকে দেখেই হাসি মুখে সালাম দিয়ে বলল, রিফাত স্যার, কফি খাবেন? কফি দিব? রিফাত ক্লান্তিময় গলায় শুধালো, দিলে তো ভালোই হয় কাসেম ভাই, আজ বেশ ক্লান্ত আমি। রিফাতের কথায় কাসেম লোকটা তৎক্ষণাৎ বলল, তাহলে স্যার কড়া করে আপনাকে একটা ব্ল্যাক কফি দিই, আপনার ভালো লাগবে। দেন, আপনার যেটা ভালো মনে হয়। কাসেম লোকটা সম্মতি দিয়ে চলে যেতে নিলে রিফাত ফের প্রশ্ন করে বলল, কাসেম ভাই, আপনার স্যার কি কেবিনে আছে? জি স্যার, আছে। আচ্ছা, আপনি যান, আমি দেখছি। কাসেমকে বিদায় করে রিফাত মারিদের কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে দেখল মারিদ কেবিনের চেয়ারে বসে ল্যাপটপের দিকে তাকিয়ে, আর হাসিব কোমর ঝুঁকে মারিদকে ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখাচ্ছে। হয়তো প্রজেক্ট প্রসঙ্গে কিছু একটা হবে। তবে রুমের অপর পাশে মারিদের ম্যানেজার সোফার টেবিলে এক গাদা ফাইল জড়িয়ে কোনো কিছুর হিসেব মেলাচ্ছেন তিনি। অসময়ে রিফাতের আগমনে সকলেই তাকালো দরজার দিকে। রিফাত রুমে ঢুকতে ঢুকতে সকলের দৃষ্টি এড়িয়ে গিয়ে বসল মারিদের মুখোমুখি অপর পাশের চেয়ারে। রিফাতকে দেখে মারিদ হাতের ইশারায় হাসিব সহ ম্যানেজারকে চলে যেতে বললে তারা তাদের প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে কেবিন হতে বের হতে যেতেই মারিদ গা এলিয়ে বসল চেয়ারে।
ক্লান্তিতে গলার টাই টেনে ঢিলে করতে করতে গম্ভীর গলায় রিফাতের উদ্দেশ্যে বলল, কি চাই? তোকে। ফ্রি না আমি। তোর সময় বেশি লাগবে না, 1 ঘন্টা চলবে। রিফাতের কথায় মারিদ বেশ বিরক্ত গলায় শুধালো, তোর আমাকে কি পাগল বলে মনে হয় রিফাত? মারিদের কথায় রিফাতও মারিদকে শুধিয়ে বলল, আসলে বিষয়টা তুই যেভাবে দেখছিস তেমনটা না। দেখ, আমাদের মনে হচ্ছে তুই অসুস্থ, সেই জন্য ডাক্তার দেখাতে বলছি। এতে সমস্যাটা কোথায়? তোর আমাকে কোন দিক থেকে অসুস্থ মনে হচ্ছে শুনি? আমার দৈনন্দিন কাজকর্মে তোরা কোনো অস্বাভাবিক আচরণ দেখেছিস? তাহলে আমি কেন তোদের কথায় ডাক্তার দেখাবো? মারিদের কথায় রিফাত মারিদকে বোঝাতে চেয়ে বলল, দেখ মারিদ, শারীরিক অসুস্থতা ছাড়াও অনেক মানসিক অসুস্থতা আছে, যেটা আমরা সহজে ধরতে পারি না। আমার মনে হচ্ছে তুই হালকা মানসিক হ্যালুসিনেশনে ভুগছিস। অতিরিক্ত ভাবনা থেকে তোর চারপাশে একটা কল্পনার জগৎ বানিয়েছিস। সেই কল্পনা থেকে তোর হ্যালুসিনেশন হচ্ছে কাউকে নিয়ে। তোর মনে হচ্ছে তোর এই জীবনের অপরিচিত নামে কেউ একজন আছে, যার সাথে তুই নাম পরিচয়বিহীন 6 মাস যাবৎ কথা বলছিস, যার অস্তিত্ব তুই ছাড়া কেউ শুনতে পায়নি আজও। কিন্তু আমার মনে হচ্ছে তোর অপরিচিতা তোর হ্যালুসিনেশনের ভ্রম ছাড়া কিছু নয়। কারণ তুই যে নাম্বারে কথা বলতি, সেই নাম্বারটা বিগত 2 বছর ধরে বন্ধ। তাহলে তোর কাছে কিভাবে 6 মাস ধরে কল আসবে, তাও নাম ঠিকানা না দিয়ে? রিফাতের কথায় মারিদ বেশ বিরক্ত বোধ করল। আজ বিগত কয়েকদিন ধরে মারিদকে রিফাত আর রাদিল মিলে বোঝাচ্ছে মারিদ সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে মারিদকে, যেটা মারিদ মানতে নারাজ। তাছাড়া আজকাল মারিদ চেষ্টা করছে অপরিচিতাকে নিয়ে না ভাবতে, সেখানে রিফাতের অপরিচিতাকে নিয়ে বারবার কথা বলাটা মারিদের বিরক্তির কারণ হচ্ছে। মারিদ বিশ্বাস করে সে কোনো অসুস্থ মস্তিষ্কের রোগী নয়, আর না অপরিচিতা তার হ্যালুসিনেশন। মারিদ রিফাতের কথায় বিরক্তির স্বরে বলল, তুই যাবি? তোরা তো প্যাচাল ভালো লাগছে না আমার, বের হ। মারিদের কথায় রিফাতও অধৈর্যের ন্যায় বলল, একবার ডাক্তার দেখাতে সমস্যা কোথায় তোর? সকলের মনের সন্দেহ অন্তত দূর হতো। কে কী সন্দেহ করলো তাতে কিছু আসে যায় না আমার। আমি জানি অপরিচিতা আমার হ্যালুসিনেশন নয়, তাই ডক্টর দেখানোর প্রশ্নই ওঠে না। রিফাত বুঝতে পারল মারিদকে রাগিয়ে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব না। সেই জন্য বুদ্ধিমান রিফাত মারিদকে শান্ত মস্তিষ্কে প্রশ্ন করে বলল, আচ্ছা, তুই প্রমাণ করতে পারবি অপরিচিতা তোর হ্যালুসিনেশন নয় সেটা? যদি পারিস তাহলে আমরা কেউ তোকে আর ডিস্টার্ব করব না, কথা দিচ্ছি। তুই শুধু আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবি ঠিকঠাক। আশা করছি এতে তুই নিজেই বুঝতে পারবি আমি কেন তোকে এতবার সাইকিয়াট্রিস্ট দেখাতে বলছি। রিফাতের কথায় মারিদ বিরক্তি চোখে তাকালো। তার জীবন নিয়ে সকলের এত মাতামাতি পছন্দ হচ্ছে না। রিফাত মারিদকে চুপ থাকতে দেখে সে চট করে প্রশ্ন করে বলল, আচ্ছা, অপরিচিতা মেয়েটি তোকে কখনো মেসেজ করেছে, দেখাতে পারবি? মারিদ মনে করার চেষ্টা করল আদৌ তাদের কোনো মেসেজে কথা হয়েছিল কি না। মারিদের যতটুকু মনে পড়ে সে কয়েকবার অপরিচিতাকে মেসেজ করেছিল, কিন্তু ফোনের ওপাশ থেকে কখনো অপরিচিতার মেসেজ তার ফোনে আসেনি। রিফাতের কথায় মারিদ সেইভাবে উত্তর দিয়ে বলল, না। মারিদের কথায় রিফাত ফের মারিদকে শুধিয়ে বলল, তোদের কখনো মেসেজে কথা হয়নি? না। তবে আমি মেসেজ করেছিলাম কয়েকবার, সে কখনো মেসেজের উত্তর করেনি। সরাসরি ফোনে কথা হতো আমাদের। আচ্ছা, এমনটাও তো হতে পারে তুই তাকে হ্যালুসিনেশন করে মেসেজ পাঠাতি, আসলে ফোনের ওপাশে কেউ ছিল না বলে তোর মেসেজে উত্তর আসেনি কখনো। মারিদ ফের বিরক্তি কণ্ঠে বলল, তোকে তো কতবার বলবো আমি মেসেজ পাঠালে সে কল দিত, সেই জন্য সে হয়তো মেসেজের উত্তর দেয়নি। আচ্ছা, তাহলে তোদের কল লিস্ট তো দেখতে পারবি, দেখাতে পারবি। ফোন ভেঙে ফেলছি, কল লিস্ট নেই, মেসেজ নেই, কল লিস্ট নেই, ঠিকানা নেই, মেয়েটির নামও জানিস না, দেখতে কেমন সেটাও বলতে পারিস না। এই সব বিষয়গুলো তোর কাছে কখনো অদ্ভুত লাগেনি? রিফাতের কথায় মারিদের কাট কাট উত্তর আসলো তক্ষণি। বলল, না।
রিফাতের ধারণা মারিত একজন মানসিক ভুক্তভোগী রোগী। এই জন্য মারিতকে রাগানো এই মুহূর্তে রিফাতের ঠিক হবে না। এতে রিফাত তার প্রয়োজনীয় তথ্য মারিত থেকে পাবে না। রিফাত মারিতকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে না পারলেও মারিতের দেওয়া তথ্য সাইকিয়াট্রিস্টের সঙ্গে শেয়ার করে পরামর্শ চাইবে কি করা যায়, মারিতকে কিভাবে এই হ্যালুসিনেশন থেকে বের করা যায় সেই পন্থা বের করবে। সেই জন্য রিফাত রয়ে শয়ে মারিতের উদ্দেশ্যে বলতে লাগলো, আমার ধারণা মতে তুই যে নম্বরের তথ্য বের করেছিস সেখানে কিন্তু কোনো কল লিস্ট ছিল না মারিত। তুই শুধু অপরিচিতার সিমটা কার নামে ছিল সেই তথ্য বের করেছিস। আমার ধারণা মতে তুই যদি তাতিয়ানের নাম্বারে কল লিস্ট বের করে থাকিস তাহলে সেখানে অপরিচিতার সাথে তোর কথা হয়েছে এমন কোনো কল আদান প্রদান লিস্টে বের হবে না। দেখা যাবে 2 বছর আগে তাতিয়ানের কল লিস্ট বের করা হলো, কিংবা তুই একাই ওই নম্বরে কল দিতেই এমন কোনো কল রেকর্ড বের হলো। আসলে ফোনের পাশে কেউ ছিল না, তখন কি করবি? মূলত রিফাত মারিতকে বোঝাতে চাইছে অপরিচিতা মারিতের হ্যালুসিনেশন, একটা কাল্পনিক চিত্র যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, অথচ মারিত সেটা মানতে নারাজ। এই জন্য মূলত রিফাত আর রাদিল দুজনে যাচ্ছে মারিতকে সাইকিয়াট্রিস্ট দেখাতে, যাতে মারিতের ভুলভ্রান্তিগুলো মারিতের চোখে পড়ে। রিফাতের মারিতকে প্রশ্ন করে বসলো, আচ্ছা মেয়েটি কখনো তোকে তার পরিবারের সম্পর্কে কিছু বলতো? ওরা কয় ভাই বোন কিংবা পরিবারে কে কে আছে সেসব নিয়ে কখনো বলেছে তোকে? না। তাহলে এই 6 মাসে একবারও বলেনি? 2-1বার অপরিচিতা তার বাবার সাথে আমার তুলনা দিয়েছিল, বলেছে অপরিচিতার জীবনে তার বাবার পরের স্থানেই আমি। এর বাইরে অপরিচিতা কখনো তার পরিবার সম্পর্কে আমাকে বলেনি। মারিতের কথায় রিফাত ফের বলল, আচ্ছা এমনটাও তো হতে পারে তুই হ্যালুসিনেশন করে অপরিচিতা নামক একটি অস্তিত্ব বানিয়ে তার বাবার পরের স্থানে নিজেকে বসিয়েছিস। রিফাতের মাথায় মারিত চট করে রেগে গিয়ে বলল, কতবার বলবো অপরিচিতা আমার হ্যালুসিনেশন নয়? অপরিচিতা তোর হ্যালুসিনেশন নয়, বাস্তব। সেটাও তো তুই প্রমাণ করতে পারছিস না। কোথাও কোনো অস্তিত্ব নেই তোর অপরিচিতার। তুই তো সব জায়গায় খোঁজ করেছিস, সেখানে তোর সন্দেহ হয়েছিল কিন্তু পাসনি। সেই জন্য বলছি একবার অন্তত ডক্টরের পরামর্শ নে, দেখ ডক্টর কি বলে। রিফাতের কথায় মারিতের মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না। মারিত নিজের কথায় অটুট, অথচ মারিয়াকে নেই। রিফাত সহ মারিতের পরিবারও চিন্তিত। বিগত 1 মাস মারিত অপরিচিতাকে খুঁজে খুঁজে দিশেহারা। আর আজকাল মারিত কেমন নিশ্চুপ থাকে, তবে মারিত যখনই কথা বলে তখনই রকচটা আর বদমেজাজি আচরণ করে সবার সাথে। এতে মারিতের পরিবার সহ রিফাত রাদিলও চিন্তিত। মূলত রাদিলই রিফাতকে পরামর্শ দিয়েছিল মারিতকে ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে। মারিত হয়তো মানসিকভাবে অসুস্থ হতে পারে, সেই জন্য দিন দিন এমন উগ্র আচরণ করছে। রাদিলের কথাটা রিফাতেরও যুক্তিসঙ্গত মনে হয়েছে, কারণ মারিতের পিছু পিছু রিফাতও অপরিচিতাকে বেশ কয়েক জায়গায় খোঁজ করেছে, কিন্তু সেখানে অপরিচিতা নামক কোনো অস্তিত্বের খোঁজ তারা পায়নি। এতে রিফাতের ধারণা মারিত অপরিচিতা নামক কাউকে হ্যালুসিনেট করেছে দীর্ঘদিন ধরে, আর সেটা মারিত স্বীকার করতে চায় না। মূলত মারিত বুঝতে পারছে না অপরিচিতা মারিতের বাস্তবতা নয়, কাল্পনিক অস্তিত্ব। রিফাত মারিতের বিরক্ত দেখে দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে পুনরায় বলতে লাগলো, দেখ মারিত, আমরা কেউ তোর খারাপ চাই না, আমরা সবাই তো শুভাকাঙ্ক্ষী। রাদিল কিছুক্ষণ আগেও তো আমায় ফোন করে বলেছে তোকে নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে। আমার ধারণা তুই মানসিক রোগে ভুগছিস। মনের সন্দেহের জন্য অন্তত তুই একবার আমার সাথে ডক্টরের কাছে চল, এতে তো সমস্যা হবার কথা নয় ভাই। রিফাতের কথায় অধৈর্যের মারিত হঠাৎ চটে গেল। রিফাতের উদ্দেশ্যে বলল,
এক কথা কতবার বলবো তোদের? অপরিচিতা আমার কোনো অবাস্তব কল্পনা নয়। একই কথা বারবার কৈফিয়ত দিতে আমার ভালো লাগছে না। যা তোরা, আমার কোনো শুভাকাঙ্ক্ষী লাগবে না, বের হ। অস্থির অশান্ত মারিত রিফাতকে বেরিয়ে যেতে বলে সে নিজেই অফিস থেকে বেরিয়ে গেল রাগান্বিত ভঙ্গিতে। অশান্ত মারিতের কোনো কিছুতে শান্তি লাগছে না অপরিচিতার অনুপস্থিতিতে। এখন আবার রিফাত রাদিল দুজনেই বলছে অপরিচিতা মারিদের হ্যালুসিনেশন। আসলে কি অপরিচিতা মারিদের হ্যালুসিনেশন? অশান্ত মারিদ অপরিচিতাকে নিয়ে আর ভাবতে বসল না সেদিন হতে। অপরিচিতা মারিদের হ্যালুসিনেশন হোক কিংবা ব্যস্ততা, মারিদের আর অপরিচিতার খোঁজ করবে না। অপরিচিতা মারিদের জীবনে ঘোলাটে হয়েই থাক আজীবন। মারিদ আর অপরিচিতার খোঁজে নিজের মূল্যবান সময় নষ্ট করবে না। মারিদের এই জেদে এইভাবেই দিন যাচ্ছিল। রিফাত রাদিল অনেক বলেও মারিদকে আর ডাক্তার দেখাতে পারল না। শেষে রিফাত রাদিল দুজনেই হাল ছেড়ে দিল যখন দেখল মারিদ অপরিচিতাকে খুঁজে পাগলামি করছে না। অতঃপর দিন এইভাবে যাচ্ছে। তনিমা হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টের পর হাসপাতালের বিগত 10 দিন কাটিয়ে বাড়ি ফিরল। বাড়িতে আরও একটা মাস রেস্ট নিয়ে যখন কলেজে গেল তখনই শুনতে পেল সোহাগ নতুন করে প্রেমে জড়িয়েছে কারো সাথে। সোহাগের প্রেমের সম্পর্ক শুনে তনিমা ছুটে গিয়েছিল সোহাগকে প্রশ্ন করতে কেন সে তনিমার সাথে চিঠিতে প্রেমময় আলাপ করে, এখন অন্য কারোর সাথে প্রেমে পৌঁছেছে। অথচ সেদিন সোহাগ ক্লাসের সামনেই তনিমার ভুল সংশোধন করে জানিয়েছিল সোহাগ কোনো দিন তনিমাকে চিঠি লেখেনি, আর না তনিমার কোনো চিঠি সোহাগের অবধি পৌঁছেছিল কখনো। প্রথমে তনিমা সোহাগকে অবিশ্বাস করেছিল, ভেবেছিল ক্লাসের সবার সামনে সোহাগের চিঠি লেখা। বিষয়টি প্রকাশ করতে চাচ্ছে না বলেই সে তনিমাকে অস্বীকার করছে। অথচ সোহাগ যখন প্রমাণ দিল, তার হাতের লেখা সহ আর কিছু প্রমাণ দেখালো তনিমাকে, তখনই তনিমা প্রচণ্ড ধাক্কায় ভেঙে পড়ল। তনিমা এতদিন সোহাগ ভেবে তাহলে কাকে চিঠি লিখত, কে তনিমার চিঠির উত্তর দিত, সেই সন্ধানে দিশেই হারা হয়ে উঠল তনিমা। দিন দিন তনিমা চিঠি লেখা মানুষটাকে খুঁজতে গিয়ে তার মায়ায় জড়িয়ে পড়ল। অদেখা মানুষটার প্রতি অদ্ভুত ভালোবাসা জন্ম নিল। অথচ তনিমার জানা নেই তনিমার বিভিন্ন পছন্দের অপছন্দের মানুষগুলোকেই সে চিঠি লিখত এতদিন। মারিদের অপরিচিতাকে ভুলে যাওয়ার চেষ্টা আর তনিমার চিঠি লেখা মানুষটাকে খুঁজে পাওয়ার প্রচেষ্টায় দিন সপ্তাহ আর সপ্তাহ মাসে আর মাস বছরে ফুরিয়ে গেল। সালটা 2015 থেকে 2016 সাল। জানুয়ারি মাস, প্রচণ্ড কনকনে শীতের বাতাস। রাদিলও লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি শেষ করে বাংলাদেশে এসেছে আরও 7-8 মাস আগে। সুখও এসএসসি পরীক্ষার্থী। ফেব্রুয়ারিতে পরীক্ষা সুখের। এখন জানুয়ারি মাস, নাক ডুবিয়ে মুখ ডুবিয়ে পরীক্ষার প্রস্তুতি চলছে সুখের। চারপাশে শুধুই ব্যস্ততা, সবার জীবনযাত্রা স্বাভাবিকভাবে এগুচ্ছে। মারিদ অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে ফ্যাক্টরি, কনস্ট্রাকশন প্রজেক্ট, দেশে বিদেশে নিজের ব্র্যান্ড প্রেসারে ছুটছে। এইভাবে দিনগুলো যাচ্ছিল। কিন্তু কোনো একটা পিছু টানছিল মারিদের। হয়তো অপরিচিতার হঠাৎ হারিয়ে যাওয়ার ব্যাপারটাই মারিদের মনের কঠোরতার কারণ, কিন্তু মারিদ সেটা মানতে নারাজ। সে অপরিচিতা ছাড়া ভালো নেই, এটা সে মানতে নারাজ। অপরিচিতা হারিয়ে গেছে আজ প্রায় 1 বছর হতে চলল। সেই দিনের পর হতে অপরিচিতার দ্বিতীয় কোনো কল আসেনি মারিদের ফোনে। সকলেই ধরে নিয়েছে অপরিচিতা মারিদের হ্যালুসিনেশন ছিল। এই জন্য আজকাল মারিদের পরিবার বেশ চাপ দিচ্ছে মারিদকে বিয়ে করতে। মারিদ অবশ্য বিয়ে নিয়ে হ্যাঁ বা না কিছুই বলেনি। আজকাল তার মানুষ বিশ্বাস হয় না। অপরিচিতার জন্য গোটা মেয়ে জাতিকে মারিদের ছলনাময়ী মনে হয়।
যেখানে নারী জাতিকে বিশ্বাস হয় না, সেখানে সে একটা মেয়েকে বিয়ে করে বউ বানাবে কিভাবে? যেদিন মারিতের মেয়েদের প্রতি পুনরায় বিশ্বাস জন্মাবে, সেদিনই কাউকে নিজের জীবনে জায়গা দেবে, নয়তো না। আপনি আমাকে ভুলে গেছেন ব্যবসায়িক সাহেব? আজ কত দিন হলো আপনার সাথে কথা হয় না আমার জন্য আপনার মায়া হয় না? আমি কিন্তু আজও আপনাকে মনে রেখেছি। আপনি ছলনাময়ী অপরিচিতা, আজীবন পাশে থাকবেন বলেও হারিয়ে গেছেন কেন? আমি হারাইনি, আপনার দেখার চোখ আমাকে খুলতে পারেনি। ভালো করে খুঁজুন, আমি আপনার আশেপাশেই আছি। আপনি আবারও মিথ্যে বলছেন অপরিচিতা। আমি আপনাকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আপনি সত্যি হারিয়ে গেছেন। আমি হারিয়ে গেলে এখন আসলাম কিভাবে? মারিদ অপরিচিতার কণ্ঠে শুনে সামনে তাকালো। কালো একটা ছায়া দেখা যাচ্ছে সামনে। মারিদ সেই ছায়াটি অনুসরণ করে বলল, আপনি কোথায় অপরিচিতা? আমার সামনে আসুন, আমি আপনাকে দেখব। মারিদের উতলা কণ্ঠে অন্ধকার থেকে ফের ভেসে আসলো অপরিচিতা মিষ্টি হাসির সুর। অপরিচিতা বলল, আপনি দেখি আমার বিরহে পাগল হয়ে গেছেন ব্যবসায়িক সাহেব। আমি তো শুদ্ধ পুরুষ চেয়েছিলাম, আপনি তো দেখি প্রেমিক পুরুষ হয়ে বসে আছেন। মারিদ জেদি গলায় বলল, আপনি আমাকে নিয়ে উপহাস করছেন অপরিচিতা? মারিদের কথায় অন্ধকার ছায়া হতে ফের অপরিচিতার কণ্ঠ ভেসে আসলো। অপরিচিতা বলল, উপহাস না, আপনাকে সত্যি বলছি ব্যবসায়িক সাহেব। আচ্ছা, আপনার আজও আমার সাথে দেখা করতে মন চায়? হ্যাঁ, অনেক মন চায় অপরিচিতা। প্লিজ আপনি আমার সামনে আসুন, আমি দেখব আপনাকে। মারিদের কথা শেষ হতে হতে তৎক্ষণাৎ শোনা গেল অপরিচিতার গলা। বলল, তাহলে আসুন আমার সামনে, এই তো আমি এখানে দাঁড়িয়ে। দেখে নিন আপনার অপরিচিতাকে। একটা অন্ধকার ছায়া ধরে মারিদ এগোচ্ছে। অপরিচিতার গলার স্বর শোনা গেলেও আশেপাশে কোথাও অপরিচিতার অস্তিত্ব দেখা যাচ্ছে না। মারিদ অন্ধকারে তলিয়ে অস্থির ভঙ্গিতে অপরিচিতার খোঁজ করছে। উত্তেজিত গলায় চিৎকার করছে, অপরিচিতা, আপনি কোথায়? চারপাশে এত অন্ধকার কেন? আপনি আমার সামনে আসুন অপরিচিতা, অপরিচিতা। পরপর মারিদের চিৎকারের ডাকে একটা ঠান্ডা শীতল হাত মারিদের উষ্ণ গরম হাতটা ঢেকে সামনে নিয়ে যাচ্ছে। অপরিচিতার কোনো সারা শব্দ আর পাওয়া গেল না। আর না মারিদের হাত চেপে ধরা মানুষটাকে দেখতে পারল সে। পরপর মারিদের চিৎকারে ডাকে একটা ঠান্ডা শীতল হাত মারিদের উষ্ণ গরম হাতটা টেনে সামনে নিয়ে যাচ্ছে। অপরিচিতা, আপনি কোথায়? চারপাশে এত অন্ধকার কেন? আপনি আমার সামনে আসুন অপরিচিতা, অপরিচিতা। অপরিচিতার কোনো সারা শব্দ আর পাওয়া গেল না। আর না মারিদের হাতটা চেপে ধরা মানুষটাকে দেখতে পারল সে। কেমন কালো আর ভূতের একটা ছায়া মারিদের হাত চেপে কোথাও একটা নিয়ে যাচ্ছে। কিছু দূর এগোতে সেই ছলনাময়ী মানুষটা আঙুল তুলে মারিদকে কিছু একটা দেখিয়ে বলল, ওইটা আমার বাড়ি, আমি ওই ঘরে থাকি ব্যবসায়িক সাহেব, দেখে নিন আমাকে। মারিদ অপরিচিতার দেখানো আঙুলের দিকে তাকালেই দেখতে পেল একটা অন্ধকার কবর। কবরটা দেখেই মারিদের শরীরে কেমন যেন ঘাম ঝরতে লাগলো। দরদর ঘামে যখন মারিদ ভিজে একাকার, তখনই মারিদ অস্থির উত্তেজিত ভঙ্গিতে অপরিচিতার খোঁজ করল। কিন্তু আশেপাশে কাউকে আর দেখতে না পেয়ে মারিদ পুনরায় চিৎকার করে অপরিচিতাকে ডাকলো দিশেহারা হয়ে, অপরিচিতা, অপরিচিতা, অপরিচিতা। মারিদের চিৎকারের সাথে সাথে মারিদ ধরফর করে ঘুম থেকে উঠে বসল। প্রচণ্ড শীতেও তার শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। মারিদ বড় বড় নিঃশ্বাস নিয়ে আশেপাশে তাকালো। এটা তার রুম। এর মানে মারিদ এতক্ষণ অপরিচিতাকে নিয়ে স্বপ্ন দেখছিল। স্বপ্নের কথা মাথায় আসতে মারিদ চট করে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল। 2:10। এর মানে এখন মধ্যরাত। আর মধ্যরাতের স্বপ্ন নাকি সত্যি হয়। যদি সত্যি হয় তাহলে কি মারিদের অপরিচিতা আর বেঁচে নেই? এটাও কি নাকি এটাও মারিদের ভ্রম? মারিদ অপরিচিতাকে নিয়ে অতিরিক্ত কল্পনা করে বলে এখন স্বপ্ন দেখছে।
আচ্ছা, মারিদের আরও একবার অপরিচিতাকে খুঁজে দেখা উচিত। অস্থির অশান্ত মারিত গায়ের কম্বল সরিয়ে উঠে দাঁড়ালো, রুম ছেড়ে বারান্দায় গিয়ে বসল। অশান্ত মনে মারিত পুনরায় ভাবতে বসল। অপরিচিতা নামক এই একটা শব্দ তার জীবনে বিগত একটা বছর ধরে ঝড় তুলে রেখেছে। খাওয়া দাওয়া, ঘুম, কাজ, কোনো কিছুতে সে শান্তি পাচ্ছে না। সব কিছুতে অপরিচিতাকে খুঁজে বেড়ায়। টানা 6টা মাস মারিত একটা মানুষের সাথে রাত দিন এক করে কথা বলেছে। তারপরেও একদিন ফোন আসলো, অপরিচিতা বিপদে। সে পাগলের মতো অপরিচিতার খোঁজ করতে গিয়ে দেখল অপরিচিতা নামক কোনো অস্তিত্বই নেই। এমন একটি পরিস্থিতিতে মারিতের আসলে কি করা উচিত বুঝতে পারছে না। অনেক খোঁজাখুঁজির পর মারিত যে ধরে অপরিচিতার খোঁজ বন্ধ রেখেছিল এই ভেবে হয়তো অপরিচিতা ছলমনাময়ী মারিতের সঙ্গে ইচ্ছাকৃতভাবে এসব লুকোচুরি খেলছে। কিন্তু এখন মনে হচ্ছে সব কিছুর খোলসা করার জন্য হলেও মারিতের অপরিচিতাকে খোঁজা উচিত। অপরিচিতা মারিতের হ্যালুসিনেশন নাকি বাস্তবতা, সেটা মারিত অপরিচিতাকে খুঁজে বের করলেই বুঝতে পারবে। মনস্তাত্ত্বিক মারিত 2 হাতে মাথা চেপে ঝুঁকে রইল প্রায় অনেকটা সময়। হঠাৎই মারিতের মনে হলো তার কাছে তো অপরিচিতার পাঠানো চিঠিগুলো আছে এখনও। অপরিচিতা যেহেতু চিঠি লিখেছে, তার মানে অপরিচিতা মারিতের কোনো হ্যালুসিনেশন নয়। এই চিঠির খোঁজ করলেই হয়তো মারিত অপরিচিতার পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এই চিঠির খোঁজ করলেই তো মারিত অপরিচিতা অবধি পৌঁছাতে পারবে। চিঠির কথা মাথায় আসতে মারিত তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তার কাবার্ড যত্ন করে তুলে রাখা চিঠির বক্সটা বের করলো, যেখানে প্রায় 20টার অধিক চিঠি যত্ন করে তোলা মারিতের।